নমস্কার। খবরদার, কথা নয়, এই অনুষ্ঠান আপনারা যখন শুনবেন তখন ভারতের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করার প্রায় 24 ঘন্টা বাকি থাকবে। অর্থাৎ রবিবার ভারতের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। অবশ্যই নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এনডিএ সরকার, আবার বলছি এনডিএ সরকার, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সরকার অর্থাৎ জোট সরকার শপথ নেবেন। কারা কারা শপথ নেবেন আমরা জানি না, তবে এই মুহূর্তে যতটুকু খবর পেয়েছি যে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল, তারা 2টি ক্যাবিনেটের জায়গা পাচ্ছেন, 2টি আসন পাচ্ছেন ক্যাবিনেটে। কারা কারা ঢুকছেন আমরা জানি না, নানা রকম খবর বেরোচ্ছে। আমরা যখন বেরিয়ে যাবে ভারতের মন্ত্রিসভা, তো আমরা সেই দেশেরই নাগরিক, সুতরাং কোনো স্পেকুলেশনে আমরা যাব না। আমরা মূল বিষয়টাতেই চলে যাচ্ছি যে এই যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে কি বিষয়টা সর্বশেষ দাঁড়ালো। আমরা এই নিয়েই ব্যস্ততার মাঝেও আমরা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তমদার কাছে কিছু প্রশ্ন রাখবো বলে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। পুরুষোত্তমদা, সরাসরি চলে যাই। এই নির্বাচনের সময়ে ব্যাপক পরিমাণে প্রচার হয়েছিল গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই নির্বাচনের যা ফলাফল বেরোলো, এই ফলাফলের ভিত্তিতে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন যে গণতন্ত্রটা হয়তো রক্ষিত হতে পারে? একটু কি স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলতে পারছেন? আমি গত দিনেও বলেছিলাম, আজকেও বলি, এটা আমার কথা নয়, এটা ভারতবর্ষের অধিকাংশ মানুষের কথা, যে অবশেষে আমরা শ্বাস নিতে পারছি। ভারতের গণতন্ত্রের শ্বাসরুদ্ধ হয়ে এসেছিল বিগত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। গণতন্ত্র শ্বাস নিতে পারছে, শ্বাস নেওয়ার সুযোগটা ফিরে পেয়েছে, অর্থাৎ গণতন্ত্র বেঁচে গেছে। এটা বলার অপেক্ষা রাখে না। তবুও যারা আমার কথা মানতে চাইবেন না, তাদেরকে একটা কথা বলি, বিজেপিরই একজন কাছের লোক ছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী, আমাদের প্রাক্তন ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উপদেষ্টা ছিলেন, সবাই নাম জানেন, সুরেন্দ্র কুলকার্নি। সুরেন্দ্র কুলকার্নি নির্বাচনের পরের দিন, মানে 5ই মে, হিন্দু পত্রিকার ওপিনিয়ন পেজ একটা লিড আর্টিকেল লিখেছেন। সেই লিড আর্টিকেলের প্রথম লাইনটা কীভাবে শুরু করেছেন জানেন? বলছেন, ইন্ডিয়ান ডেমোক্রেসি ক্যান নাও ব্রিথ ইজি। ইন্ডিয়ান ডেমোক্রেসি ক্যান নাও ব্রিথ ইজি, অর্থাৎ ভারতের গণতন্ত্র এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে কিংবা পারছে। তো এটা হচ্ছে নির্বাচনী ফলাফল সম্পর্কে সুরেন্দ্র কুলকার্নি, অটল বিহারী বাজপেয়ীর প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রীর মূল উপদেষ্টার লিখিত বক্তব্য। এটা সারা দেশের মানুষেরই কথা, গণতন্ত্রটা বেঁচে গেল। আরেকটা কথা আমার বলা প্রয়োজন। অনেকেই বলছেন, বিজেপি দেখলাম আমাদের এখানে যেদিন ভোট বেরিয়েছিল, ভোটের ফলাফল 4 তারিখ নাগাদ তারা বিজয় মিছিল করেছেন আগরতলা শহরে। তো বিজয় মিছিল যারা মানুষের উপর বিশ্বাস করেন না, যারা এই ত্রিপুরা রাজ্যে 2টো আসনের ভোটকেই প্রহসনে পরিণত করেছেন, রামনগর উপনির্বাচনের ভোটকে প্রহসনে পরিণত করে বিপুল ভোটে জয় তৈরি করেছেন, তারা বিজয় মিছিল করার নৈতিকতা কোথায় পান আমি জানি না। কিন্তু বিজয় মিছিলটা তাদের হচ্ছে পরাজয়ের সেলিব্রেশন। এবং একটা কথা আমাদের বলা উচিত, আমি এলকে আদবানির উদাহরণ দেব। এলকে আদবানি একটা উদ্ধৃতি আপনাদের মনে করিয়ে দেব। 1989 সনে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছিল। তখন বিজেপি, ভারতীয় জনতা দল, পেয়েছিল আপনার 88টি আসন, 88 সিটস, এবং 1989 সনে 88 আসন নিয়ে বিজেপি দল সেকেন্ড হয়েছিল।
এবং 84 সনে মনে আছে আপনাদের, 84 সনে রাজীব গান্ধীর নারকীয় দুঃখজনক হত্যাকাণ্ডের পর ইন্দিরা গান্ধীর নির্বাচনে বিজেপি দল মাত্র 2টো আসন পেয়েছিল। 84 পরে 88 নির্বাচনে, 89 সনের নির্বাচনে বিজয়ী দল 88 আসনে দ্বিতীয় হয়েছিল। তখন এল কে আদবানি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে যারা জয়ীরা বিজয়ীরা দ্বিতীয় হয়েছে। তখন এল কে আদবানিকে নির্বাচনী ফলাফল সম্পর্কে মন্তব্য করতে বলা হয়েছিল। এল কে আদবানি বলেছিলেন উইনার্স কাম সেকেন্ড। এটা কিন্তু ওই সময়ে কথাটা অদ্ভুত শোনালেও মনে হবে কথাটা কী বলছেন। 2 থেকে 88 হয়েছেন, 89 সরকার করবে, অন্যরা বিজেপি সরকার করতে অনেক দূরে। তারপর উনি কী করে বললেন যে বিজয়ীরা দ্বিতীয় হয়েছে। পরবর্তী ঘটনাক্রম প্রমাণ করেছিল এই যে 2 থেকে 84 বিজেপির উত্থান, হিন্দুত্ববাদী মন্দির রাজনীতিকে ঘিরে, সেই উত্থান কিন্তু তারপর ক্রমশ এগিয়ে গেছে, থমকে দাঁড়ায়নি। এবং এইটা কিন্তু প্রকৃতপক্ষে কথার মধ্যে সত্যতা লুকিয়ে একটা সত্য লুকিয়েছিল। পরবর্তী কিন্তু বিজেপি জয়ীর আসনে চলে গেছে। ঠিক তেমনি একই কথা একইভাবে প্রযোজ্য এইবারের নির্বাচন সম্পর্কে। এইবারের নির্বাচনে এল কে আদবানি কথা ধার করে আমরা সহজেই বলতে পারি ইন্ডিয়া জোট যদিও 232-33 পেয়েছে, তারাই বিজয়ী হয়েছে। বিজয়ী ভিক্টর কাম সেকেন্ড। বিজয়ীরা সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয়, কিন্তু প্রকৃত বিজয়ী কিন্তু ইন্ডিয়া জোট হয়েছে। এবং একটা কথা স্পষ্ট হয়ে গেছে, বিজেপির উত্থানের যুগ শেষ। মোদির শাসন, বিজেপির শাসনের পতনের শুরু হয়ে গেছে। এবং এই যে তথাকথিত বিজয়, ইতিহাসে অনেক সময় ঘটনা ঘটে। আজকে সংখ্যার হিসাবে বিজেপি জয়ী হয়েছে, ইন্ডিয়া জোট 290 পেয়ে সরকার গড়বে, এতেই কিন্তু তাদের পতনের ইতিহাস লেখা হয়ে গেছে। এটা স্পষ্ট। এই ভারতবর্ষ নির্বাচক মণ্ডলী স্পষ্ট রায় দিয়েছেন। যে রায়ে একটা ঘোষণা জল করছে, সেটা হচ্ছে মোদি জমানার শেষের শুরু হয়ে গেছে এবং বিজেপির উত্থানের পর্ব অচিরেই সমাপ্তি ঘটবে। খুব দ্রুত ভারতবর্ষের রাজনীতি একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। এটা যুগ সন্ধিক্ষণে প্রবেশ করেছে। এই নির্বাচনের ফলাফল এটাই স্পষ্ট হবে, এই ইঙ্গিত দিয়েছে। প্রসঙ্গক্রমে যদি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইছি যে সাম্প্রদায়িক বিভেদ বা হানাহানির যে লক্ষণ ব্যাপকভাবে ভারতবর্ষে দেখা দিচ্ছিল, নানাভাবে বিভিন্ন মানুষ সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি চিঠি লিখেও নির্বাচন কমিশনকে তাদের প্রাক্তন বিচারপতিরা এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের যে রেজাল্ট আপনি দেখলেন বা আপনি যে বিশ্লেষণটা করলেন, এর থেকে কি মনে করছেন যে এই লোকসভার দিশা কিছুটা হলেও পাল্টাবে? কি মনে করেন? এইটা না, এই আমরা যদি নির্বাচনের ফলাফলটাকে পর্যালোচনা করি, এইটা তো বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি শোচনীয় পরাজয়, বলার অপেক্ষা রাখে না। এবং এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে মিথ্যাচার করেছেন, যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য একের পর এক প্রচার করে গেছেন, কী না বলেছেন, যে এটা তো একজন প্রধানমন্ত্রীর কাছে এটা কোনোভাবেই আশা করা যায় না। এবং প্রধানমন্ত্রীর পদের এতটা অমর্যাদা ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী করেননি। নরেন্দ্র মোদী যেটা করেছেন এই নির্বাচনে, যখন বুঝলেন যে বিজেপি কোণঠাসা হয়ে পড়ছে, যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করেছেন, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করেছেন। সংখ্যালঘুরা মুসলিমরা এই দেশের জনসংখ্যা 17-18 ভাগ। এদের বাদ দিয়ে দেশ জাতি সমাজকে চিন্তা করা যায় না। সবাইকে নিয়েই ভারতবর্ষ। আর কোনো দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই ভোটে জেতার জন্য এই দেশেরই এত বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়কে এইভাবে আক্রমণ করতে পারেন, এইভাবে তাদেরকে কোণঠাসা করতে পারেন, এইভাবে তাদের বিরুদ্ধে কুৎসা করতে পারেন, এইভাবে সংখ্যালঘু বিদ্বেষ তৈরি করার চেষ্টা করতে পারেন। এরপরও এগুলো সব মাঠে মারা গেছে। এটাই কিন্তু ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট। সাম্প্রদায়িক মেরুকরণের হিন্দুত্ববাদী রাজনীতি একটা শোচনীয় পরাজয় হয়েছে, বিশেষত উত্তর ভারতবর্ষে। আপনার ফৈজাবাদে বিজেপি প্রার্থী শোচনীয় হয়ে পরাস্ত হয়েছে। এবং সেটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো একজন সাধারণ সিটে একজন তফসিলি সম্প্রদায়ের মানুষ, একদম নিচু বর্ণের মানুষ সাধারণ আসন থেকে জয়ী হয়েছেন।
এটা কিন্তু উত্তরপ্রদেশে কিংবা উত্তর ভারতের যে বর্গ সমীকরণের রাজনীতি, কাস্ট পলিটিক্স, সেক্ষেত্রে এটা খুব বিরল ঘটনা যে সাধারণ আসন থেকে লড়াই করছেন একজন তফসিলি জাতির মানুষ এবং জয়ী হয়েছেন, এরকম নজির কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু অযোধ্যায় মানে ফৈজাবাদ আমরা জানি অযোধ্যা মন্দির শহর, ফৈজাবাদে অধিষ্ঠিত, ফৈজাবাদের মধ্যে অবস্থিত, ফৈজাবাদ সংসদীয় আসনে, সেখানে কিন্তু সমাজবাদী পার্টির প্রার্থী মৌর্য যিনি জয়ী হয়েছেন, ইতিহাস তৈরি করেছেন। এটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের তীব্র প্রতিবাদ, মানুষ দেশটাকে বাঁচাতে চেয়েছেন। এবং আমি আরেকটা কথা আমি কিন্তু বারবার একটা কথা বলছি, আমার একটা বিশ্বাস ছিল, এই বিশ্বাসটার পেছনে যতটা অঙ্ক ছিল ততটা ছিল মানুষের প্রতি ভরসা। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে শেষ বক্তৃতায় বলেছিলেন আপকি বার 400 পার, এবং আরেকটা কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একলা সব পর ভারী। আমি হিন্দিতে আমি তুখুন নই, কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন একলা সব পর ভারী, অর্থাৎ আমি সবার চাইতে আমি বেশি, ওজনে বেশি বলেছিলেন। তো তখনই কিন্তু আমার মধ্যে একটা বিষয় আমার মনে হয়েছিল ভারতবর্ষের মানুষ এতটা অহংকার মেনে নেবেন না। আমি কৌশিক সমর্জিত আমরা যখন নিজেদের মধ্যে আলোচনা করে বলেছিলাম যে নিশ্চিত থাকো, এই অহংকার, এই উদ্ধত্তের জবাব ভারতবর্ষের মানুষ দেবে। তখন আমাকে কৌশিক সমর্জিত তারা বলছিল, স্যার এটা কী করে বলছেন, এনডিএ তো ইনভিনসিবল, অপ্রতিরোধ্য, সারা মিডিয়া বলছে তারা জিতবে, রাম মন্দির হয়ে গেছে, এখন আপনি বলছেন যে মোদি বলছে আপকি বার 400 বার কি একলা সবকি পর ভারী, অর্থাৎ আমি সবার চেয়ে আমার ওজন বেশি। আমার কিন্তু একটা বিশ্বাস ছিল, আমার মনে এই ধারণাটা হয়েছিল যে ভারতবর্ষের মানুষ এতটা অহংকার, এতটা উদ্ধত্ত কোনোভাবেই মেনে নেবে না, এবং এই জিনিসই হয়েছে। ভারতবর্ষের মানুষ এই আমি 400 আমাকে দাও এবং আমি সবার চেয়ে আমি ভারী, এতে মানুষ প্রমাদ গুনেছে। এ তো ভয়ঙ্কর কথা, এবারে তো সংবিধান পাল্টে দেবে, এগুলো নাটক। আমার মনে আছে 2014 সনে যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো পার্লামেন্টের ঢুকছেন, তখন এই দৃশ্য আমরা সবাই দেখেছি, সবার মনে আছে যে পার্লামেন্টের ঢোকার মুখে সিঁড়িতে একদম সাষ্টাঙ্গে মাটিতে পড়ে, ভূমিতে পড়ে প্রণাম করছেন। সারা পৃথিবী দেখেছে, আমিও দেখেছি। তখন আমরা ভাবলাম, অনেকেই ভেবেছি ভদ্রলোক কতটা বিনয়ী হতে পারেন, কতটা বিনয়ী হলে একজন প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসনে বসতে যাচ্ছেন, তিনি কতটা বিনয়ী, কতটা মাটির মানুষ, তিনি গণতন্ত্রের কতটা পূজারী, তিনি পার্লামেন্টের সিঁড়িতে একদম সাষ্টাঙ্গে প্রণাম করলেন, ধুলির মধ্যে নিজেকে মেলে ধরে প্রণাম নিয়েছিলেন। তো কিন্তু লোকসভাতে ষষ্ঠদশ লোকসভা, সপ্তদশ লোকসভা কিংবা সপ্তদশ কিংবা অষ্টদশ লোকসভা, এই দুটো লোকসভায় আমি হিসাব নিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতদিন পার্লামেন্টে গেছেন, কত মিনিট বক্তৃতা করেছেন। অন্য সমস্ত প্রধানমন্ত্রীদের তুলনায় নরেন্দ্র মোদী সবচেয়ে কম বক্তৃতা করেছেন, সবচেয়ে কম পার্লামেন্টে গেছেন। আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সমালোচনা করতাম, স্বৈরাচারী ইন্দিরা গান্ধী ছিলেন, স্বৈরাচারী প্রবণতা দেখিয়েছিলেন, কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু পার্লামেন্টে জ্যোতির্ময় বসুর বক্তৃতা শুনতেন, পিলু মোদির বক্তৃতা শুনতেন, হীরেন মুখার্জির বক্তৃতা শুনতেন, আপনার ভূপেশ গুপ্তর বক্তৃতা শুনতেন রাজ্যসভায়, এবং তারা কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তুলোধনা করতেন। ইন্দিরা গান্ধী শুনতেন, শুনে জবাব দিতেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে থাকার কোনো প্রয়োজন বোধ করেন না। গত 10 বছরে পার্লামেন্টে উনি সবচেয়ে কম সময় দিয়েছেন, পার্লামেন্টে তিনি কোনো বিষয় নিয়ে মুখ খুলেন না, এবং গণতন্ত্রের প্রতি তিনি বিন্দুমাত্র কোনোরকম শ্রদ্ধার পরিচয় দেননি। এবং যেটা বিজেপি করেছে গত 10 বছর, সমস্ত বিলগুলোকে গিলোটিনে পাস করিয়েছে। যেটা গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এনডিএর মিটিংয়ে যে দেশ ঐক্যমতের ভিত্তিতে চালাতে হবে। তিনি আজকে একটা বাংলায় আছে ঠেলার নাম বাবাজি, তিনি পরিস্থিতির চাপে বুঝতে পারছেন যে বিজেপির একদলীয় ফেসিস্ট এজেন্ডা দিয়ে এনডিএ সরকার চালানো যাবে না, তাই তিনি বলছেন যে ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাতে হবে। ঠিক এই কথাটা কিন্তু গত 10 বছর উনি ভুলে গেছেন। আপনি দেখবেন সমস্ত বিতর্কিত বিল, যেই বিলগুলোতে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেই বিলগুলি সংবিধানের মূল আদর্শের পরিপন্থী, সেই বিলগুলি বিজেপি সংখ্যাগরিষ্ঠের জোরে পাশ করিয়েছে, এবং কোনো বিলই সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আগে
বিজেপির যেমন 400 সংখ্যাগরিষ্ঠতা ছিল এনডিএর গত লোকসভায়, রাজীব গান্ধীরও 400 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজীব গান্ধী এসেছিল 84 সালে, ইন্দিরা গান্ধী এসেছিলেন, রাজীব গান্ধী এসেছিলেন। তখনও কিন্তু তারা, কংগ্রেস দল এই ধরনের ব্রুট মেজরিটি থাকা সত্ত্বেও তারা কিন্তু এই বিল গিলোটিনে পাস করাতো না। অধিকাংশ বিল তারা সিলেক্ট কমিটিতে পাঠাতো, কারণ সিলেক্ট কমিটিতে বিল পাঠালে কী হয়, সমস্ত দলের সদস্যরা দলমতের ঊর্ধ্বে উঠে বিলগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সাজেশন, রেকমেন্ডেশন পাঠান, তারপর পার্লামেন্ট বিলগুলো গ্রহণ করে আইনে পরিণত হয়। তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে যায়। কিন্তু বিজেপির আমলে সবচেয়ে কম বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। অর্থাৎ বিজেপি গত 10 বছরে সংসদকে একদম গুরুত্ব দেয়নি, সংসদের ভেতরে কথা বলার সুযোগকে সংকুচিত করেছে। আমি যে কথা বলছিলাম, এবং এই যে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 400 পার এবং আমি সবার চেয়ে ওজনে ভারী, এবং এর ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল যে বোধহয় সংবিধানটা পাল্টে দেবে, যেটা এতদিন বলে আসছে। এবার 400 পার কেন 400-এর কথা বলছে, তাহলে সংবিধান পাল্টে সমস্ত কিছু একদম দুমড়ে মুছড়ে দেবে। তারই প্রতিক্রিয়া কিন্তু ভোটের বাক্সে সাধারণ মানুষ সংবিধান রক্ষার জন্য ভোট দিয়েছেন এই জায়গায়। এবার প্রশ্ন আরেকটা বিষয় কি মানে বলা যায় যে ভারতীয় রাজনীতিতে এই যে ইডি, আইটি, সিবিআই এদের যে অন্তর্ভুক্তি, পার্টিকুলারলি ইলেকশনের আগেও যদি আপনি লক্ষ্য করেন, ব্যাপকভাবে ওদের ব্যবহার করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমি কোনো রাজনৈতিক দলকে অভিযুক্ত করছি না এই মুহূর্তে, কিন্তু এই জায়গায় এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই যেটা বলা হচ্ছে, সেটা এই লড়াইয়ের স্লোগান কি দেশের মানুষ প্রত্যাখ্যান করলো শুধুমাত্র গণতন্ত্রকে রক্ষা করার লক্ষ্যেই? দুর্নীতির বিরুদ্ধে লড়াই তো বিজেপি এনডিএ করেনি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা তো বিজেপির মুখে কিংবা এনডিএর মুখে শোভা পায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে পারেন না। উনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন? যদি উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেন তো বিজেপি তো নির্বাচনী দুর্নীতিকে আইনি বৈধতা দিয়ে দিল। ইলেকট্রাল বন্ড এর চেয়ে বড় দুর্নীতি কী করে হবে? আজকে সমস্ত বেরিয়ে ওষুধের দাম বাড়ছে। কারা ওষুধের দাম বাড়াচ্ছে? তারা ইলেকট্রাল বন্ডে বিজেপিকে কত টাকা দিয়েছে? যারা ভ্যাকসিন তৈরি করছে তারা ইলেকট্রাল বন্ডে বিজেপিকে কত টাকা দিয়েছে? সব তো বেরিয়ে এসছে। এটা তো কুইট প্রো কো, আমি তোমাকে টাকা দেবো, তুমি আমাকে সুযোগ সুবিধা দেবে, ও এটা কেউ জানবে না। কেউ দাতা আর গ্রহীতা জানবে, জনসাধারণ কিছু জানবে না। এটা কিন্তু বিজেপি দল অরুণ জেটলির নেতৃত্বে ফাইন্যান্স বিল, কোম্পানিজ অ্যাক্ট, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পরিবর্তন করে ইলেকট্রাল বন্ড চালু করলো। এটা তো পৃথিবীর সর্ববৃহৎ প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দুর্নীতি। তো বিজেপি তো দুর্নীতির বিরুদ্ধে নয়। বিজেপি তো ওয়াশিং মেশিন। হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি কী বলতো? যখন হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের ছিলেন এবং তরুণ গগৈ মন্ত্রিসভায় হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী ছিলেন, তখন বিজেপি এটা বলেছিল যে হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত নেতা, বলেছিল তো। সিবিআই বলেছিল যে তারা র্যাঙ্কিং করেছিল, সেই র্যাঙ্কিংয়ে বিজেপির র্যাঙ্কিংয়ে হেমন্ত বিশ্ব শর্মা ওয়াজ ওয়ান অফ দ্য টপ মোস্ট স্কোর করেছিল। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা যখন বিজেপিতে গেল, ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে গেল। বিজেপি তো ওয়াশিং মেশিন। বিজেপি ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে সমস্ত বিরোধী নেতা নেত্রীদের তাদের দলে নিয়ে এসছে, এবং তাদের দলে যখন তারা গেছে তখন তারা দুর্নীতিমুক্ত হয়ে গেছে। অশোক চৌহান মহারাষ্ট্রের কংগ্রেসের নেতা, মুখ্যমন্ত্রী ছিলেন, আবাসন কেলেঙ্কারিতে জড়িত ছিল, তাকে চাপ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেই উনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন, তারপর সিবিআই তার বিরুদ্ধে ক্লিনচিট দিয়ে দিল। তো বিজেপি তো ওয়াশিং মেশিন। সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল বিজেপি। বিজেপির মুখে দুর্নীতি কথা একদম শোভা পায় না। আমার মনে আছে 90-এর দশকে এল কে আদবানি বলতেন, আমরা আলাদা, উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স। আদবানি তখন খুব নীতি কথা বলতেন 90-এর দশকের প্রথম দিকে, উই আর ডিফারেন্ট ফ্রম আদার। তখনই আমরা বিভিন্ন তথ্য বের করে দেখিয়েছিলাম যে বিজেপি কীভাবে হিস্ট্রি শিটারদের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে বিজেপি। তখন আদবানি তো খুব নৈতিকতার কথা বলতেন। উনি বলছিলেন যে বিজেপি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, বিজেপি ইজ ডিফারেন্ট ফ্রম কংগ্রেস, বিজেপি নৈতিক দল, নৈতিকতার দল, দুর্নীতি বিজেপিকে প্রশ্রয় দেয় না। তখনই আমরা কিংবা সবাই অন্যরা সমস্ত তথ্য দেখিয়ে দেখানো হয়েছিল যে বিজেপি কীভাবে সমস্ত হিস্ট্রি শিটারদের জায়গা দিচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ। তো বিজেপি দুর্নীতিগ্রস্ত দল বলার অপেক্ষা রাখে না। কত উদাহরণ দেওয়া যাবে।
এরপরে না যে কথাটাই এই নির্বাচনে গণতন্ত্রের পরিসরটা, যেটাকে বিজেপি গত 10 বছর একদম সংকুচিত করেছিল, সেই পরিসরটা এখন একটু আস্তে আস্তে সম্প্রসারিত হবে। এবং একইভাবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে বিরোধীদের বিরুদ্ধে এইভাবে নির্লজ্জভাবে ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি হবে। আগের মতো খালি মাঠে তা করা যাবে না। এই যে মন্ত্রিসভাটা কালকে গঠিত হচ্ছে, আপনি কি মনে করেন, আপনি যে প্রশ্নটা শেষ রাখলেন, যেটা বলে শেষ করলেন আগের প্রশ্নটা, এখানে এই যে বিজেপি সরকার বা মোদী সরকার তো এখন হচ্ছে না, এখন এনডিএ সরকার বা একটা জোট সরকার হচ্ছে, সেখানে কি জোট সরকারের যারা প্রতিনিধি থাকবেন তারা কি এখন প্রশ্ন করার সুযোগ পাবেন বলে মনে করছেন? ইভেন বিরোধী দল বিরোধী দল তো প্রশ্ন করার, বিরোধী দলকে প্রশ্ন করার সুযোগ আদায় করতে হবে। এখন একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজেপি ক্রমশ পিছু হটছে। বিজেপির রাজনীতি, বিজেপির পায়ের নিচের মাটি ক্রমশ আলগা হচ্ছে। কেন আলগা হচ্ছে? বিজেপি কুড নট ডেলিভার এনিথিং। বিজেপি মানুষের সমস্যার সমাধানে কিছু করতে পারেনি। বিজেপি কর্পোরেট সেক্টরের সেবা দাস, এটা ক্রমশ ধান্দা পুঁজিপতিদের দল হচ্ছে বিজেপি। এখন বিজেপির বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে। এই চাপ তৈরি করার দায়িত্ব বিরোধীদের, এবং চাপ তৈরি করে বিরোধীরা তাদের কথা বলার পরিসরকে আদায় করবেন। পার্লামেন্টের মধ্যে বিরোধীরা এখন আগের চেয়ে অনেক বেশি মনোবল পাবেন। এখন গত 10 বছর একটা নেগেটিভ, একটা গ্র্যান্ড নেগেটিভ, মহা আখ্যান বিজেপি, আরএসএস, তাদের মিডিয়া, তাদের তথাগত বুদ্ধিজীবীরা তৈরি করছিল যে বিজেপি হচ্ছে একমাত্র শক্তি, আগামী 50 বছর 30 বছর বিজেপি দেশ শাসন করবে। এবং বিজেপির ভার্সন ওই এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র, মানে রাষ্ট্র মানেই হিন্দুত্ব, সংখ্যাগরিষ্ঠ হিন্দুত্ব, আধিপত্যবাদ, এই যে ভার্সন, এইটা কিন্তু আজকে ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এই ভার্সনটা এখন আস্তে আস্তে দুর্বল হতে যাচ্ছে। এখন বিপরীত ভার্সন কি? জনকল্যাণের ভার্সন, সামাজিক ন্যায়ের ভার্সন, সাম্প্রদায়িক সম্প্রীতির ভার্সন, আমাদের রিপাবলিকের যে মূল ক্যারেক্টার, আমরা ভারতবাসী, সবার জন্য ভারতবর্ষ, এই ভারতবর্ষ হিন্দুর নয়, এই ভারতবর্ষ মুসলমানের নয়, এই ভারতবর্ষ খ্রিস্টানের নয়, এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। এই ধর্মনিরপেক্ষতাকে এতদিন ব্যঙ্গ করা হতো, কিন্তু ভারতবর্ষের মানুষ এত কিছুর মধ্য দিয়েও তারা বুঝিয়ে দিয়েছেন, তারা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি আর পছন্দ করছেন না। এই নোংরামি তারা আর পছন্দ করছেন না। মন্দির মসজিদ রাজনীতির ব্যবসায়ীদের ভারতবর্ষের মানুষ এই নির্বাচনে একটু সমুচিত শিক্ষা দিয়েছেন। এখন আমাদেরকে জোর গলায় যে মূল আখ্যানে ফিরে যেতে হবে। বিজেপির গ্র্যান্ড নেগেটিভকে চূর্ণ বিচূর্ণ করে জনগণের জীবন জীবিকার প্রশ্ন, নূতন ভারতবর্ষ নির্মাণের প্রশ্ন, সামাজিক ন্যায়ের প্রশ্ন, অর্থনৈতিক ন্যায়ের প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন, সংখ্যালঘুদের অধিকারের প্রশ্ন, নারীদের অধিকারের প্রশ্ন, এই প্রশ্নগুলো সারা ভারতবর্ষে পার্লামেন্টের ভেতর, পার্লামেন্টের বাইরে আমাদের সোচ্চারে বলতে হবে, বুক চিতিয়ে বলতে হবে। এই সুযোগটা এই নির্বাচন এর ফলাফল আমাদেরকে করে দিয়েছে। স্বাভাবিকভাবেই এখন মিডিয়াও আগের চাইতে তার সুর বদল হতে বাধ্য। এবং এই নির্বাচনে যেটা হয়েছে, এই নির্বাচনের এই যে বিজেপির বিরাট পরাজয়, এই পরাজয়ের জন্য ইন্ডিয়া ব্লকের নেতারাই শুধু দায়ী, কৃতিত্বের ভাগিদার তা নয়, জনগণ কৃতিত্বের ভাগিদার। এবং গণমাধ্যমের ক্ষেত্রে হাজার হাজার ডিজিটাল ওয়ারিয়র, এই যে ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করা, ইউটিউবগুলোকে যারা ব্যবহার করেছেন, হাজার হাজার মানুষ সারা ভারতবর্ষ জুড়ে বাড়ির খেয়ে বনের মোষ তাড়িয়েছেন। তাদের কোনো কর্পোরেট ফান্ডিং নেই, কেউ টাকা দেয়নি, আরএসএস কোনো তাদেরকে সাহায্য করেনি, কোনো কর্পোরেট ফান্ড নেই, ইলেকট্রাল বন্ডের ফান্ড নেই। সাধারণ মানুষ নিজের পয়সায় ইউটিউব খরচ করে ইউটিউব চ্যানেল করেছেন। চ্যানেল করে বিজেপির যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের বিরুদ্ধে মাটির কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, ভাইচারের কথা, ঘৃণার বিরুদ্ধে ঐক্যের কথা, আন্দোলনের কথা, সংগ্রামের কথা এবং বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরার দায়িত্ব হাজার হাজার ইউটিউব চ্যানেলগুলো নিয়েছে। এটা কিন্তু বিকল্প মিডিয়া। এবং আজকে দেখবে যে মিডিয়ারও গলার সুর পরিবর্তন হতে বাধ্য হবে। মিডিয়ার মেইন স্ট্রিম কি চ্যালেঞ্জের মুখে? মেইন স্ট্রিম চ্যালেঞ্জের মুখে। আমি আগেও বলেছি, এখনও বলি, বিশ্বস্ততাও কি অনেক মেইন স্ট্রিম বিশ্বস্ততা হারিয়ে গেছে। মেইন স্ট্রিম পাঞ্জাব কৃষক আন্দোলনের সময় কৃষকরা তো মেইন স্ট্রিম মিডিয়া দেখতো না। কৃষক আন্দোলনের সময় কৃষকরা মেইন স্ট্রিম মিডিয়া বন্ধ করে দিয়েছে। এখনও কৃষকরা পশ্চিম ভারতে, উত্তর ভারতের বিরাট অঞ্চলে মেইন স্ট্রিম মিডিয়া তারা খুলেও দেখে না, বা লাঠি দিয়েও ছয় না। মেইন স্ট্রিম মিডিয়ার বিশ্বাসযোগ্যতা নেই।
মেইন স্ট্রিম মিডিয়াকে যদি বেঁচে থাকতে আবার আগের জায়গায় কিছুটা হলে ফিরে আসতে হবে, না হলে মানুষ ডিজিটাল মিডিয়া দেখবে, মানুষ ইউটিউব দেখবে, মেইন স্ট্রিম মিডিয়া দেখবে না কেউ, দেখছে না কেউ। এর ফলে কি ভারতের যে মিডিয়ার যে একটা ভূমিকা ছিল, এই ভূমিকাটা মানে আন্তর্জাতিক ক্ষেত্রেও কি অনেকটাই পিছিয়ে পড়লো আরও বেশি বলে মনে করেন? আন্তর্জাতিক ক্ষেত্রে তো ভারতবর্ষের যে মেইন স্ট্রিম মিডিয়া তারা তো প্রশ্ন করার সাহস রাখে না। আমরা দেখেছি আমেরিকান মিডিয়া ট্রাম্পকেও সাংবাদিক প্রশ্ন করে বলতে পারে ইউ আর এ লায়ার। আমাদের সহবত প্রধানমন্ত্রীকে লায়ার বলতে বাধা দিল, আমরা তো প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারতাম। কোনো মিডিয়াকে প্রধানমন্ত্রী কোনোদিন প্রশ্ন করেছে যে মিস্টার মোদি হোয়াই ইউ হ্যাভ নট ভিজিটেড মণিপুর টিল ডেট? কোনো মিডিয়া, আমেরিকান মিডিয়া প্রশ্ন করে, ট্রাম্পকে প্রশ্ন করেছে, ট্রাম্পকে মুখের উপর তর্জনী তুলে মিডিয়া বলতে পারে ইউ আর লাইং মিস্টার প্রেসিডেন্ট। আমরা না হলে আমাদের প্রধানমন্ত্রীকে বললাম না, আমরা সহবত আমাদের অনেকটা বেশি, ঠিক আছে, আমরা এই প্রশ্ন আমরা করতে পারতাম, মিস্টার মোদি হোয়াই ইউ হ্যাভ নট ইয়েট ভিজিটেড মণিপুর। ঠিক, মিডিয়ার বিশেষজ্ঞতা কোথায় এই জায়গাটায়? আরেকটা বিষয়ের পাশাপাশি যদি আসি, যে এই বিচার ব্যবস্থা উপরে প্রভাব ফেলার চেষ্টা করছে এরকম অভিযোগ এসছে, মিডিয়ার কথা আপনি বললেন। না, বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমি যেটা বলি, বিচার ব্যবস্থা কিন্তু এটা আমাদের সবারই বক্তব্য। সুপ্রিম কোর্ট মূলত দু একটি ব্যতিক্রম বাদ দিলে, দু একটি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু গত 10 বছরে মেজরিটিয়ান যে নেগেটিভ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কিন্তু রিপাবলিকান ভ্যালুর পক্ষে, কনস্টিটিউশনাল ফিলোসফির পক্ষে, সাংবিধানিক নৈতিকতার পক্ষে সুপ্রিম কোর্টের কাছ থেকে যেই ভূমিকাটা রাষ্ট্র আশা করে, দেশ আশা করে, সেই ভূমিকা সুপ্রিম কোর্ট পালন করেনি। এবং সুপ্রিম কোর্ট এবং সঞ্জয় কাউল কিছুদিন পূর্বে রিটায়ার করেছে, উনি বলেছেন যে যখন স্ট্রং গভর্নমেন্ট থাকে, যখন শক্তিশালী নেতা থাকে, শক্তিশালী গভর্নমেন্ট থাকে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই চাপের মুখে থাকে। এবং গত 10 বছরে সুপ্রিম কোর্ট চাপের মুখে ছিল, এবং সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই জাতির পাশে দাঁড়াতে পারেনি, এটা কিন্তু ঘটনা। এখন যেহেতু মোদির প্রভাব অনেকটা হ্রাস পেয়েছে, বিজেপির আধিপত্য প্রশ্নচিহ্নের মুখে, এখন আমাদের ধারণা সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টগুলো তার স্বকীয়তা অনেকটা ফিরে পাবে। আমরা যদি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ভূমিকাটা দেখি, আমরা দেখব যখনই কেন্দ্রে শক্তিশালী সরকার থাকে, স্ট্রং প্রাইম মিনিস্টার, স্ট্রং গভর্নমেন্ট উইথ অ্যাবসলিউট মেজরিটি, ব্রুট মেজরিটি, তখনই কিন্তু সুপ্রিম কোর্টকে আমরা দেখি অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট হেসিটেট করে টু গো অ্যাগেনস্ট দ্য গভর্নমেন্ট। কথাটা বলতে ভালো লাগে না, কিন্তু এটা বাস্তব। কিন্তু আবার আমরা যখন দেখি, যখন কোয়ালিশন গভর্নমেন্ট থাকে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রে নিজেকে অ্যাসার্ট করে, জুডিশিয়ারি নিজেকে অ্যাসার্ট করে, এবং এই জুডিশিয়ারি অ্যাসার্শনটা দরকার ফর দ্য সেক অফ দ্য পিপুল, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। সুপ্রিম কোর্টকে আমরা অ্যাসার্টিভ ভূমিকায় দেখতে চাই। সুপ্রিম কোর্ট ক্যান নট বি দ্য ইকোসিস্টেম অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর গভর্নমেন্ট ইন পাওয়ার, বাট আনফর্চুনেটলি ইন মেনি কেসেস সুপ্রিম কোর্ট হ্যাপেন টু বি দ্য ইকোসিস্টেম অফ দ্য গভর্নমেন্ট ইন পাওয়ার। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন ভারতবর্ষের রাজনীতি একটা সন্ধিক্ষণে গেছে, একটা মোড়ে গিয়ে পৌঁছেছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট আবার নিজেকে ফিরে পাবে, তার হৃত গৌরব অনেকটা পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে আমাদের ধারণা। এই মুহূর্তে বিরোধী দল যথেষ্ট শক্তিশালী, আপনার কথাতেই বেরিয়ে এলো, এবং তথ্যও বলছে। সর্বশেষ প্রশ্ন যেটা আর কি, সরকার আগামীকাল শপথ গ্রহণ করবে এবং নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বেই করবে, সরকার গঠিত হবে, একটা জোট সরকার গঠিত হবে। এখানে শেষ প্রশ্নটার ভেতরে দুটো ভাগ, একটা হচ্ছে বিরোধী দল প্রশ্ন করার কতটা সুযোগ পাবে আগের তুলনায়, আর হচ্ছে সরকার নিজের আসনে বসার আগেই দুটো কেলেঙ্কারির মুখোমুখি হতে হচ্ছে। একটা হচ্ছে শেয়ার কেলেঙ্কারি, আরেকটা হচ্ছে সম্প্রতি যে নিটের ফলাফল, এই যে এডুকেশন সিস্টেমটাকে যে কেলেঙ্কারিটা হয়েছে, 100-র ওপরে ছাত্র সুপ্রিম কোর্টে গিয়েছে ইতিমধ্যে, আমরা জানি না কী হবে, কিন্তু এর ভিতরে কিছু ছেলে মেয়ে যাদের সংখ্যা 1600-র ওপরে নিট যারা চালায়, তারা স্বীকার করেছেন তাদের বিষয়টি নতুন করে পর্যালোচনা হবে। তার মানে কিছু একটা ঘটনা ঘটেছে। এই যে শিক্ষা ব্যবস্থাটার উপর আক্রমণ হয়েছে বা ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে, এবং শেয়ার কেলেঙ্কারি একটা ভয়ঙ্কর, শেয়ার কেলেঙ্কারির যা তথ্য পাওয়া যাচ্ছে, প্রায় 30 লক্ষ কোটি টাকা লস হয়েছে যারা ভারতবর্ষের 2জন বিখ্যাত মানুষের আবেদনে শেয়ার কিনেছিলেন। এই যে বিষয়টা,
এই মুহূর্তে সরকার প্রথমেই কি চাপে পড়ে গেল না শুরু হওয়ার আগেই? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা এই দুটো আপনি যে কথাগুলো বললেন এই বিষয়ে যাওয়ার পূর্বে আমি একটা কথা বলতে চাই যে নূতন সরকার শপথ নেবে বোধহয় কালকে। এখন একটা প্রশ্ন সবার মধ্যেই ঘুরে ফিরে আসছে, হোয়েদার ওল্ড নরেন্দ্র মোদী ক্যান বি এ নিউ নরেন্দ্র মোদী। যেই নরেন্দ্র মোদীকে আমরা জানি গুজরাটের মুখ্যমন্ত্রী এখন অবধি, সেই নরেন্দ্র মোদী কি নূতন নরেন্দ্র মোদী হতে পারবেন? কেন এই প্রশ্নটা আসছে? কারণ নরেন্দ্র মোদী গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চালানো, দল চালানোয় বিশ্বাস করেন না। গুজরাটে নরেন্দ্র মোদী এককভাবে সরকার চালিয়েছেন, কোয়ালিশন গভর্নমেন্ট হয়নি, এবং ক্যাবিনেট হলো নরেন্দ্র মোদী সব করতেন গুজরাটও এটা ছিল। গত 10 বছরে গুজরাট নরেন্দ্র মোদী একই কায়দায় দেশ পরিচালনা করেছেন। যেমন দুই একটি উদাহরণ একটু সংক্ষেপে বলতে চাই, যে বিমুদ্রাকরণ, নোট বাতিল করা, এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ছিল, ক্যাবিনেটে আলোচনা হয়নি, রিজার্ভ ব্যাংকের মতামত নেওয়া হয়নি, এককভাবে চালিয়েছেন দেশ। এককভাবে কোনো গণতান্ত্রিক পদ্ধতি ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী 20 বছর ছিলেন বোধহয়, খুব সম্ভবত, 20 বছর, প্রায় 20 বছর বোধহয়, আর কেন্দ্রের ছিলেন 10 বছর, প্রায় 25-30 বছর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। 25-30 বছর তিনি যেভাবে সরকার পরিচালনা করেছেন, নিজের পকেটের রুমাল রাখা, রুমালের মতো করে, পকেটের রুমাল যেমন আমরা ব্যবহার করি, ঠিক তিনি সরকারটাকে একইভাবে নিজের যথোচ্ছার করেছেন। দলে সমস্ত বিরোধিতাকে স্তব্ধ করে অমিত শাহ, যিনি নরেন্দ্র মোদীর পিকড আপ ম্যান ফ্রম গুজরাট, তাকে দলের প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছিল। তো এই নরেন্দ্র মোদীর পক্ষে কোনো নূতন অবতীর্ণ হওয়া সম্ভব কিনা? কারণ নূতন অবতারে যদি নরেন্দ্র মোদী অবতীর্ণ না হতে পারে, তাহলে কোয়ালিশন সরকার 1 বছর টিকবে না। এটা আমার কথা নয়, ডক্টর পরাকল প্রভাকর, ওনার অনেকগুলো পরিচয় আছে, বিখ্যাত অর্থনীতিবিদ, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং উনি এবং যোগেন্দ্র যাদব, এই দুজন, ডক্টর পরাকল প্রভাকর এবং ডক্টর যোগেন্দ্র যাদব, এই দুজন জোর গলায় বলে আসছিলেন যে কোনোভাবেই বিজেপি 240-এর উপর উঠবে না, এবং এনডিএ সরকার হওয়া খুব কঠিন। তাদের ভবিষ্যৎবাণী কিন্তু মিলে গেছে, তারা গ্রাউন্ড রিয়েলিটির উপর ভিত্তি করে বলেছিলেন, তারা গণৎকার নয়। উনি কালকে বলেছেন যে এই সরকার 1 বছর 1.5 বছরও টিকবে না। কেন টিকবে না ব্যাখ্যা করেছেন। আর এটা উনি বলছেন নরেন্দ্র মোদীর পক্ষে তার স্টাইল অফ ফাংশনিং চেঞ্জ করা সম্ভব নয়। আমি বরখা দত্ত, নরেন্দ্র মোদীর যিনি বায়োগ্রাফার, ওনার একটা সাক্ষাৎকারে শুনলাম। সেই সাক্ষাৎকারে জীবনীকারকে বরখা দত্ত প্রশ্ন করেছে, ক্যান নরেন্দ্র মোদী চেঞ্জ হিমসেলফ? উনি বলেছেন নো, হি ক্যান নট চেঞ্জ হিমসেলফ, কারণ ওনার বৈশিষ্ট্য হচ্ছে এটা, স্টাইল অফ ওয়ার্কিং হচ্ছে এটা। সেক্ষেত্রে এই প্রশ্নে যাওয়ার, যেটা বললাম, এই সরকার কদিন টিকবে এই নিয়ে বড় প্রশ্ন আছে। এইটা একটা কথা। আর একটা কথা আপনি যেটা বললেন, এই যে নিট কেলেঙ্কারি, গত 10 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বিজেপি RSS ধ্বংস করেছে। বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে ধ্বংস করেছে, JNUকে ধ্বংস করেছে, যাদবপুরকে ধ্বংস করেছে, জামিয়া মিলিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে। ইউনিভার্সিটিগুলোর মধ্যে সমস্ত ধরনের বিরুদ্ধতাকে বন্ধ করেছে, এবং শিক্ষা ব্যবস্থাকে একদম 12টা বাজিয়ে দিয়েছে, ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করেছে, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে একই ছাঁচে ফেলার চেষ্টা করেছে। নিট কেলেঙ্কারি তারই ফসল। এটা তদন্ত হওয়া দরকার, এবং এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমতো আমাদের সোচ্চার হওয়ার প্রয়োজন আছে। কারণ কেন্দ্রের শিক্ষানীতি, বিজেপির শিক্ষানীতি, RSS শিক্ষানীতি আমাদের লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করছে। এই নিট পরীক্ষার কেলেঙ্কারি নিয়ে তদন্ত হওয়া দরকার, এবং এই পাপের বোঝা কেন্দ্রীয় সরকারকে বইতে হবে। তাদের নীতি সমস্ত ভারতবর্ষের শিক্ষা যুগ্ম তালিকায়, এবং রাজ্যগুলোর যে স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য, এগুলোকে জোর করে ধ্বংস করে শিক্ষা ব্যবস্থা 12টা বিজেপি বাজিয়েছে। সেই 12টারই একটা লালবাতি দেখলাম, নিট কেলেঙ্কারি। ত্রিপুরা রাজ্য, এই সরকার, এই জোট সরকার 2018 থেকে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। আলোচনার প্রয়োজন পরে আমরা করব, এটা নিয়ে আমাদের সরব হওয়া দরকার। আর শেয়ার কেলেঙ্কারি, আমি তো কোনোদিন শুনিনি যে প্রধানমন্ত্রী বলছেন শেয়ার কিনুন। জেপিসি তদন্ত হওয়া দরকার, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তদন্ত হওয়া দরকার, এবং কেলেঙ্কারি নিয়েই সরকার যাত্রা শুরু করেছেন। আরও যতদিন যাবে কেলেঙ্কারি বাড়তে থাকবে। দীর্ঘক্ষণ আলোচনা হলো। আগামীকাল নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এনডিএ সরকার আবার না, এনডিএ সরকার গঠিত হচ্ছে।
কারা কারা মন্ত্রিসভায় বসেন আমরা দেখব। আমাদের যে বিষয়টা জানানোর দরকার যে এই নিটের বিষয়টা যেভাবে এসেছে, ছাত্রছাত্রীরা বা শিক্ষা জগৎ যদি কলঙ্কের আবেশে বড় হয় বা এগিয়ে যায়, তাহলে মহা মুশকিল। একটা দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়বে, কারণ আমরা 5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখছি, এখনও ভিক্ষুক রাস্তা থেকে সরে যায়নি। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।